যারা জুলাই অভ্যুত্থানে মাঠে সবচেয়ে বেশি অ্যাক্টিভ ছিলেন তাদের তরফ থেকে খুব র্যাডিক্যাল কথাবার্তা আসছে। ৭২ সংবিধানের কবর রচনা করতে হবে। বিএনপি কিন্তু স্পষ্ট যে তারা মনে করে যে ৭২ সংবিধান ছুড়ে ফেলে দেওয়ার মতো অবস্থা তৈরি হয়নি। সংবিধান সংস্কার কমিশনের যিনি প্রধান উনি কিন্তু বলেছিলেন যে পুনর্লিখন করতে চান। উনি তখন একটা ব্যাখ্যা দিয়েছিলেন যে পুনর্লিখন মানে এমন না যে সংবিধানের সব ৭২ সংবিধানের কোন জায়গার জন্য এরকম একনেকসরব হয়ে উঠছে। প্রধানত দুটি অনুচ্ছেদে, এক হলো ৭০, রাষ্ট্রপতি এই করতে পারবেন সেই করতে পারবেন, কিন্তু সবই প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শক্রমে। তাহলে ৭২ সংবিধান কি আদৌ আছে? যে ৭২ সংবিধান আসলে এখন নাই। এই কমিশন যারা কাজ করছে ওনারা ৭ খ এবং ৭ ক এই দুটি প্রথমে বাদ দেওয়ার পরামর্শ করবেন, কিন্তু রাজনৈতিক ঐকমত্য ছাড়া কোনো সংস্কার বাস্তবায়ন হবে না, এটা তো খুব সহজ। টিভিএস সংস্কার সংলাপে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি জাহিদ নওয়াজ খান। আজ আমরা কথা বলতে চাই সংবিধান সংস্কার এবং কিছুটা নির্বাচনী ব্যবস্থার সংস্কার এই বিষয়ে। আমাদের সঙ্গে কথা বলার জন্য আছেন একজন সম্মানিত অতিথি আমিন আল রশিদ। আমিন আল রশিদ, আপনাকে টিভিএস স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আমরা একটু আমিন আল রশিদ সম্পর্কে একটু আপনাদেরকে অবহিত করতে চাই যে আমিন আল রশিদ বাংলাদেশের যে খুব অল্প সংখ্যক সংবিধান বিষয়ক গবেষক আছেন তাদের একজন, এবং সংবিধান বিষয়ে তার 4টি গবেষণা গ্রন্থ আছে। আরেকটি আগামী অমর 21 বইমেলাতে আসছে। যে 4টি বই আছে আমি একটু নামগুলো বলতে চাই: সংবিধানের পঞ্চদশ সংশোধনী আলোচনা তর্ক বিতর্ক, সংবিধান প্রণেতাগণ, এটার মধ্যে সেকেন্ড পার্ট আসবে, সরকারি দল বিরোধী দল, সংবিধানের রাজনৈতিক বিতর্ক। আমরা শেষ যে বইটি ওই বই বিষয়ে কথা বলবো না, বাট ওই বইয়ের নাম থেকে আমরা আলোচনা শুরু করতে চাই। যদিও এখন প্রেক্ষাপট ভিন্ন, কিন্তু সংবিধান সংস্কার বিষয়ে এক ধরনের রাজনৈতিক বিতর্ক চলছে এবং এটা তো অনেক পক্ষ, তাই তো? জি, এই বিতর্কে অংশ নিচ্ছে বা বিতর্ক করছে। আপনার চোখে এই পক্ষগুলো কিরকম, কোন কোন পক্ষকে দেখছেন? এখন আমি স্পষ্টত দুটি পক্ষ দেখি। এই অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরে এই সরকারের যারা অন্যতম প্রধান স্টেক হোল্ডার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, অর্থাৎ যারা জুলাই অভ্যুত্থানে মাঠে সবচেয়ে বেশি অ্যাক্টিভ ছিলেন, যারা নেতৃত্ব দিয়েছিলেন, তাদের তরফ থেকে খুব র্যাডিক্যাল কথাবার্তা আসছে। আপনি খেয়াল করবেন যে ৭২ সংবিধান ছুড়ে ফেলে দিতে হবে, ৭২ সংবিধানের কবর রচনা করতে হবে, এটি মুজিববাদী সংবিধান, এটি আওয়ামী লীগের সংবিধান, এই ন্যারেটিভটা তারা দিচ্ছেন। ফলে তারা তাদের স্ট্যান্ডটা একেবারেই ৭২ সংবিধানের এগেইনস্টে, যে তারা ৭২ সংবিধান চাচ্ছেন না। এবং আরেকটি পক্ষ আছে জাতীয় নাগরিক কমিটি, ওই একই আমি যেটা বলছি যে ছাত্র সমন্বয়ক, এবং তাদের এখন দুটি অংশ তারা, যদিও জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের এখন মনে হচ্ছে যে ৭২ সালে যে আমাদের সংবিধানটি প্রণীত হলো, যেটি 17 বা সংশোধনী হলো, ৭২ সংবিধানই বলি আমরা, এটি সরাসরি বিরুদ্ধে দাঁড়াচ্ছেন তারা, যে তারা এই সংবিধানটি চাচ্ছেন না, এটি বাতিল চান এবং নতুন সংবিধান চান। এবং নতুন সংবিধান তো করা তো সহজ না, তার জন্য গণপরিষদ লাগে। আবার গণপরিষদ চাইলেই আপনি করতে পারবেন না, তার একটা প্রেক্ষাপট লাগে। যে কারণে আমার কাছে মনে হয় এখন স্পষ্ট পক্ষ আসলে দুটি। একটি হচ্ছে যারা ৭২ সংবিধান বাতিল চান, আর যারা বাতিল চান না কিন্তু সংশোধন চান। যেমন এই মুহূর্তে বিএনপি, সিপিবি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, ওনাদের যারা শীর্ষ নেতা, তারা কিন্তু জনতার অভ্যুত্থানে যে রাজনৈতিক শক্তি যারা, তারাও কিন্তু ইভেন সংবিধান ইস্যুতে জামায়াতের অবস্থানটা খুব পরিষ্কার মনে হয় না, তারা ৭২ ফেলে দিতে চায় বা স্পষ্ট। কিন্তু বিএনপি কিন্তু স্পষ্ট যে তারা মনে করে যে ৭২ সংবিধান ছুড়ে ফেলে দেওয়ার মতো অবস্থা তৈরি হয়নি, কিন্তু সংবিধান সংস্কার, সংবিধান সংশোধন, সংবিধানকে অধিকতর মানে গণতান্ত্রিক করা, এইটার দাবিটা এর পক্ষে কিন্তু সবাই। ইভেন সংবিধান প্রণয়ন কমিটি আমাদের ৭২ সালে যেটা হয়েছিল, ৭২ সালে যে 34 জনকে নিয়ে, তাদের মধ্যে 4 জন এখনো জীবিত। আমি আসছি তো আমরা দেখতে পাচ্ছি যে আপনি বলছেন যে একদিকে হচ্ছে যে যারা এই সংবিধান, এক্সিস্টিং সংবিধান, এটাকে বাতিল করে দিতে চান এবং কোট আনকোট তারা একটা শব্দ বলেছেন যে আপনি কবরস্থ করতে চান। আরেকটা পক্ষ যারা মূলত রাজনৈতিক শক্তি, তারা চাচ্ছেন এই সংবিধানকে সংশোধন করা এবং জাতির আকাঙ্ক্ষার সঙ্গে ওটার সঙ্গে পরিপূরক করা। আপনি দেখেন যে সংবিধান সংস্কার কমিশনের যিনি প্রধান অধ্যাপক আলী রিয়াজ, উনিও কিন্তু যখন উনি এই কমিশনের প্রধান হননি বা হওয়ার পরও কিন্তু উনি কিন্তু বলেছিলেন যে পুনর্লিখন করতে চান। হ্যাঁ, মানে এর মানে তো এরকম না। এবং পুনর্লিখনের শব্দটা এসেছিল আমার প্রশ্নের প্রেক্ষিতে। আচ্ছা, হোটেল সোনারগাঁওয়ে যে সংবাদ সম্মেলনটি হয়েছিল,
সেই সম্মেলনে আমি ওনাকে প্রশ্নটা করেছিলাম যে উনি একটা প্রারম্ভিক বক্তব্য দিয়েছিলেন, উনি তখনও সংবিধান সংস্কার কমিশন প্রধান হননি। ওনার বক্তব্যের মধ্যে ছিল তখন আমি ওনাকে প্রশ্ন করলাম যে পুনর্লিখন করতে গেলে তো গণপরিষদ লাগে, আপনি পুনর্লিখন মানে কি বলছেন যে এই সংবিধান একদম বাদ? উনি তখন একটা ব্যাখ্যা দিয়েছিলেন যে পুনর্লিখন মানে এমন না যে সংবিধানের সব বাদ। অর্থাৎ উনি তখন একটা এক্সাম্পল দিলেন যে ধরা যাক 70 অনুচ্ছেদ, 70 অনুচ্ছেদ এখন যেভাবে আছে এটি কি গণতান্ত্রিক? তো না, গণতান্ত্রিক না। তাহলে এটি কি গণতান্ত্রিক? অনুচ্ছেদ নিয়ে তো আলোচনা আজকে না, 72 বছর পর বছর 72 জন সংবিধান প্রণয়ন হয় গণপরিষদে, সেখানেই এটা নিয়ে ডিবেট ছিল। 6 জন সদস্য এটার নোট অফ ডিসেন্টও দিয়েছিলেন। তখন জনাব আলী রিয়াজ বললেন যে এইটাকে আপনি যদি নতুন করে লিখতে চান, এই অনুচ্ছেদটাকে, সেটা কিভাবে লিখবেন? তা আমি তখন বললাম যে স্যার এটা এইভাবে হতে পারে। বললেন যে এটা তুমি পুনর্লিখনই তো করলেন। আচ্ছা, ওনার থিমটা ছিল এই যে পুনর্লিখন মানে আমি 153টা অনুচ্ছেদ ফেলে দিয়ে নতুন করে 153টা অনুচ্ছেদ লিখবো তা না। এখানে যে অনুচ্ছেদ নিয়ে জনমনের সংশয় আছে বা রাজনৈতিক বিতর্ক, যে শব্দটিতে আপনি শুরু করলেন, রাজনৈতিক বিতর্ক আছে, এই অনুচ্ছেদগুলোকে আধুনিক করা, হালনাগাদ করা, যাতে করে একনায়কতান্ত্রিক শাসনকে ঠেকানো যায়। ফলে পুনর্লিখন এরকম বলা হচ্ছে এক অর্থে সংশোধন। এরকম বলা হচ্ছে যে এখন যে আমরা গত 15 বছর বা আগেও আমরা যে একনায়ক সুলভ আচরণ দেখেছি, এটার জন্য সংবিধানকে দায়ী করা হচ্ছে। আপনি তো সংবিধান নিয়ে অনেক গবেষণা করেছেন, 72-এর সংবিধানের কোন জায়গার জন্য এরকম একনায়ক সুলভ হয়ে উঠছেন আমাদের প্রধানমন্ত্রী বলি, অথবা যখন রাষ্ট্রপতি ব্যবস্থা ছিল তখন রাষ্ট্রপতি? কেন? প্রধানত দুটি অনুচ্ছেদে, এক হলো 70, আর একটা হচ্ছে যে রাষ্ট্রপতির যে ক্ষমতার যে জায়গাগুলো বলা আছে সেখানে প্রত্যেকটা শর্ত সাপেক্ষ। অর্থাৎ রাষ্ট্রপতি এই করতে পারবেন, সেই করতে পারবেন, কিন্তু সবই প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ ক্রমে। আবার প্রধানমন্ত্রী ওনাকে পরামর্শ দিয়েছেন কিনা, তিনি প্রধানমন্ত্রীর পরামর্শ নিয়েছেন কিনা, আপনি সেটা চ্যালেঞ্জ করতে পারবেন না, এবং এটা চ্যালেঞ্জ করা যায়ও না। অর্থাৎ যখন একজন রাষ্ট্রপতিকে সমস্ত কাজ প্রধানমন্ত্রীর পরামর্শ নিয়ে, কোট আনকোট পরামর্শ নিয়ে করতে হয়, তখন আলটিমেটলি বুঝতে হবে এই সিদ্ধান্তটি আসলে প্রধানমন্ত্রীর। ধরা যাক প্রধানমন্ত্রী নিয়োগ এবং প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া সমস্ত কাজ উনি প্রধানমন্ত্রীর পরামর্শ ক্রমে করবেন, কিন্তু প্রধানমন্ত্রী নিয়োগ কি রাষ্ট্রপতি দেন? প্রধানমন্ত্রী কে হবে সেটি তো আমরাও বুঝি, যে সংসদে সংখ্যাগরিষ্ঠ দলের যিনি প্রধান, সাধারণত তিনিই প্রধানমন্ত্রী হন, মানে সংসদীয় দলের যিনি নেতা হবেন তিনিই প্রধানমন্ত্রী হন, এটা আমাদের রেওয়াজ। তাহলে এখানে রাষ্ট্রপতির কোনো ক্ষমতা নাই আসলে। মানে সেটা হয়তো মানে হাইপোথেটিক্যালি কখনো যদি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সমস্যা দেখা দেয়, কিন্তু সেরকম পরিস্থিতি আমাদের 140টা পেল একটা দল, একটা দল 130টা পেল, আর কেউ 20টা পেল, তখন 130-20 এই 150-কে রাষ্ট্রপতি নিয়োগ দিবেন নাকি 140 থেকে নিয়োগ? আপনার কি মনে হয় সেই সিদ্ধান্তটা রাষ্ট্রপতি নেন? সেটিও হাইলি পলিটিক্যাল ডিসিশন। ওইটাও রাজনৈতিক দল, যারা সংসদে প্রতিনিধিত্বকারী দল, তারা নিজেরা ঠিক করে। ওইটা কিন্তু রাষ্ট্রপতি এককভাবে সে বলে দিল যে জাহিদ নওয়াজ খান রাষ্ট্রপতি, এটা এই এখতিয়ারটা রাষ্ট্রপতি সংবিধান দিয়েছে, কিন্তু উনি প্র্যাকটিক্যালি এটা কখনো অ্যাপ্লাই করেন। মানে আপনি যে কথা বলছিলেন যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে একটা ক্ষমতা ভারসাম্য বলে কিছু আমাদের সংবিধানে নাই, এবং সমস্ত কাজ আপনি দেখেন যে এবারে ছাত্র জনতার অভ্যুত্থানে সরাসরি না হলেও একটি স্টেক হোল্ডার হচ্ছে আর্মি। আপনি যদি রিসেন্টলি আর্মি চিফের বক্তব্য দেখেন, উনিও কিন্তু বলেছেন যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে একটা ক্ষমতা ভারসাম্য। এই ভারসাম্যের কথা অনেক বছর ধরে বলা হচ্ছে। আমার যে বইপত্রের রেফারেন্স আপনি দিলেন সেখানেও আমিও লিখেছি অনেকবার যে এই ভারসাম্যটাই নাই, এবং এই ভারসাম্যটা নাই, এটা একটা মজার গল্প বলি আপনাকে। 72 সালে যখন সংবিধান প্রণয়ন হয় আমাদের গণপরিষদে, তখন কিন্তু প্রশ্ন উঠেছিল যে প্রধানমন্ত্রীকে এত ক্ষমতা কেন দিচ্ছেন? তখন ডক্টর কামাল হোসেন, সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি, উনি তখন বলেছিলেন যদি আপনি সংসদীয় গণতন্ত্র চান, প্রধানমন্ত্রীকে এম্পাওয়ার করতে হবে। এই আলোচনাটা আজকে 2024-এর না, এই আলোচনাটা 1972 সালের। এবং প্রধানমন্ত্রীকে, আপনার কি মনে হয় না যে তখন যেহেতু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে স্বাধীন করেছেন, সো উনাকে সামনে রেখে সংবিধানটা হয়েছে, যে কারণে প্রধানমন্ত্রীকে এত ক্ষমতা? রাইট, আনডাউটেডলি। কারণ বঙ্গবন্ধুর সামনে তো তখন চ্যালেঞ্জ করবার মতো বা ওনার পার্সোনালিটির সামনে দাঁড়ানোর মতো সেকেন্ড ব্যক্তি ছিলেন না, ফলে সবাই এক ব্যক্তি কেন্দ্রিক ছিলেন বঙ্গবন্ধু পার্সোনাল ক্যারিশমার কারণে। কিন্তু এইটা ধীরে ধীরে পরবর্তীতে যখন 17 বার সংবিধান সংশোধন হলো, কখনোই এই জায়গাটা টাচ করা হয় নাই। কিন্তু এখন যদি যে আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতারা যখন বলছেন যে মুজিববাদী সংবিধান, তো যদি তাই হয়ে থাকে যে বঙ্গবন্ধুকে সামনে রেখে যে সংবিধান প্রণীত হয়েছে, তাহলে কি আপনি এটাকে মুজিববাদী সংবিধান শব্দটা নেগেটিভ। ওনারা যেই টোনে বলেন, এই টোনটা হচ্ছে অসম্মানজনক টোন। কিন্তু মুজিববাদী সংবিধান, ওনার আরেকটা কথা বলেন আওয়ামী লীগের সংবিধান। আমি যেটা বলি যে 1972 সালে যারা সংবিধান প্রণয়ন করলেন তারা কারা? ওরা তো 1970 সালের জাতীয় সংসদ এবং প্রাদেশিক পরিষদের নির্বাচনের প্রতিনিধি, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি, যারা নির্বাচিত হয়েছিলেন পাকিস্তানের সংবিধান রচনা করবার জন্য। কিন্তু 25শে মার্চ এসে ঘটনা পাল্টে দিল।
যখন এটা যুদ্ধ চাপিয়ে দেওয়া হলো তখন তো আর তারা পাকিস্তানের সংবিধান রচনা করবেন না, তখন ওই ব্যক্তিরাই বাংলাদেশের সংবিধান রচনা করবেন। তার মানে এই ম্যান্ডেট তো ৭০ সালে জনগণ দিয়েছে, যেহেতু এবং আওয়ামী লীগকেই ম্যান্ডেট দিয়েছে, তো আওয়ামী লীগের সংবিধান, ওই একই ব্যক্তিরা স্বাধীনতা ঘোষণাপত্র ওইটাই আমাদের প্রথম সংবিধান, সেটাই, হ্যাঁ ওইটাই তো, এবং ওইটার বেসিসই পরে রাইট। এবং এই যে মুজিববাদী সংবিধান বলা হয়, আওয়ামী লীগের সংবিধান, আওয়ামী লীগের সংবিধানই তো হবে। ৭২ সালে তো আওয়ামী লীগের ম্যান্ডেটই ছিল, কিন্তু ওনারা যেই স্পিরিট থেকে বলেন বা যেই ইন্টেনশন থেকে বলেন সেটি নেতিবাচক। কিন্তু কথা বলেন যে এর পরবর্তীতে আওয়ামী লীগের যেসব কার্যক্রম, সেই জন্য হয়তো সেই ক্ষোভ থেকে, এটা ক্ষোভ থেকেই ওনারা বলেন, ক্ষোভ থেকেই বলেন, কিন্তু এটাকে হয়তো অন্যভাবে বলা যায়। কিন্তু এই সংবিধান একনায়কতান্ত্রিক শাসনকে প্রলম্বিত করে বা একনায়কতন্ত্র জন্ম দেয়, এটি সাদা চোখে বলা খুব কঠিন। কারণ এই যে ৭০ অনুচ্ছেদ বা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতা ভারসাম্য, এটাকে আমরা প্র্যাকটিসে আনি নাই। ৭০ অনুচ্ছেদের সমস্যাটা কি? ৭০ অনুচ্ছেদ বলা হয়েছে যে আপনি দলের বিরুদ্ধে ভোট দেবেন না। এখন দলের বিরুদ্ধে ভোট দেবেন না অর্থটা আমাদের এমপি সাহেবেরা বছরের পর বছর ধরে করেছেন যে বিলের বিরুদ্ধে ভোট দিবা না। ধরেন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট যখন হয় ১৮ সালে, তখন পার্লামেন্টে ডিবেট হলো, কোনো সরকারি দলের, আওয়ামী লীগের কোনো এমপি এর বিরুদ্ধে বলেন নাই। ওনারা ভয় পেয়েছেন দলের বিরুদ্ধে। বিলের বিরুদ্ধে ভোট তো দলের বিরুদ্ধে ভোট না। আমি তখন লিখেছিলাম যে ওনারা কেন এটার অ্যাগেইনস্টে বলেন না। দলের বিরুদ্ধে ভোট মানে কি? যখন আস্থা অনাস্থার ব্যাপার আসবে, সরকার টিকবে কি টিকবে না। কিন্তু একটা বিল, একটা আইন প্রণয়নের প্রক্রিয়া, আমি বিরুদ্ধে ভোট দিলে সেটা দলের বিরুদ্ধে যাবে কেন? ওনারা কেউ ভয়ে ভোট দেন না। যদি আমি তখন একটা পরামর্শ দিয়েছিলাম, ওনারা কেউ ভোট দিক, কেউ বক্তব্য রাখুক, তারপরে যদি ওনাদের সংসদ সদস্য পদ চলে যায়, হি ক্যান গো টু দ্য হাইকোর্ট। বাট আমাদের দেশে মানে এখানকার যে বাস্তবতা, সেই বাস্তবতায় কি একজন এমপির সংসদ নেত্রীর বিরুদ্ধে গিয়ে কথা বলার মতো সাহস থাকে? সাহস ছিল না। এটা আবার অন্য আলোচনা, যে তাহলে কারা সংসদ সদস্য হচ্ছেন সেটিও, ওইটা তো ছিল না। কিন্তু আমি বলছি যে ৭০ অনুচ্ছেদকে দায়ী করবো না, এখানে হচ্ছে যে কালচার। একজন এমপি উনি নিজেই একটা সেলফ সেন্সরশিপ আরোপ করে ফেলেছেন যে ভাই কথা বলা যাবে না, কথা বলেন না আপনি। তাহলে সমস্যা তো সংবিধানের না, আমার মনে হয় সমস্যা ব্যক্তির। এবং রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য। ধরেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে কাজটা করিবেন। এখন প্রধানমন্ত্রী তাকে কি পরামর্শ দিচ্ছেন, সেই পরামর্শটা যদি দেশের স্বার্থে হয়, জনগণের স্বার্থে, তাতে তো অসুবিধা নাই। আমাদের প্রবলেমটা হয় কি, পরামর্শ তিনি দিলেন, কিন্তু যেই পরামর্শটা দিলেন সেই অনেক সময় সেই পরামর্শটা দলের স্বার্থে। যে ১৭বার সংবিধান সংশোধন হলো, একটা বড় সময় এই সংশোধনীগুলো হয়েছে রাষ্ট্রের ক্ষমতাকে বা ক্ষমতাসীন দলকে এম্পাওয়ার করবার জন্য। এই সংশোধনীগুলো সব যদি জনগণের স্বার্থে হতো, দেশের স্বার্থে হতো, তাহলে তো এই বিতর্কটা হয় না। ইন্টেনশন, মানে আপনার নিশ্চয়ই মনে আছে যে আরেকটা বিষয়, যে সংসদে কোনো একটা বিল পাস হলো, তো রাষ্ট্রপতি এটাকে অ্যাসেন্ড করতে হয়। উনি যদি প্রথমবার না করেন, আবার পাঠানো হবে। দ্বিতীয়বার যদি না করেন, তাহলে অটোমেটিক্যালি এটা পাস হয়ে যাবে। এবং মনে আছে হয়তো বিচারপতি শাহাবুদ্দিনের আমলে, তখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, এবং শেখ হাসিনা ব্যক্তিগত ইচ্ছায় বিচারপতি শাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি করেছিলেন, যদিও পরে তাদের সম্পর্কটা খুব ভালো ছিল না। তাহলে তো ওই যে যদি রাষ্ট্রপতি অ্যাসেন্ড করলেন না সেকেন্ড টাইম, অটোমেটিক্যালি পাস হয়ে গেল, তাহলে রাষ্ট্রপতির আর কোনো সে নাই না। রাষ্ট্রপতি সে নাই মানে এখানে বলা আছে আরো মজার ব্যাপার। দেখেন যে সাধারণ বিলের ক্ষেত্রে উনি ১৫ দিনের মধ্যে স্বাক্ষর করবেন, এবং এই ১৫ দিনের মধ্যে ওনার যদি মনে হয় যে আইনের এই জায়গাটা প্রো পিপল না, উনি মনে করেন যে সংশোধন হয়, উনি সংসদে ফেরত পাঠাতে পারেন। সংসদ তখন সেই রাষ্ট্রপতির পরামর্শ অনুযায়ী এটাকে অ্যামেন্ড করতে পারে, নাও পারে। ১৫ দিনের মধ্যে উনি যে সাইন না করেন, তাহলে ধরে নেওয়া হবে উনি সাইন করেছেন সাধারণ বিলের ক্ষেত্রে। আবার বাজেট মানে অর্থ বিলের ক্ষেত্রে অর্থ বিলের পাঠানোই হবে না, অটোমেটিক্যালি পাস হয়। তার মানে এখানে আপনি রাষ্ট্রপতিকে রাখলেন আলংকরিক। আমরা যেটা বলি যে রাষ্ট্রপতি বাংলাদেশের সংবিধান অনুযায়ী উনি একটা আলংকরিক পোস্ট। ইন্ডিয়াতে কি তাই? ইন্ডিয়াতে না, ইন্ডিয়াতে রাষ্ট্রপতির ক্ষমতা আছে, ভারসাম্য আছে। ইন্ডিয়ার ভারসাম্য আছে বলে কিন্তু সেখানে এই আপনি কখনো দেখবেন ইন্ডিয়া নির্বাচন নিয়ে, ইভেন আইন প্রণয়ন নিয়ে কিন্তু এত ক্রাইসিস হয় না, এত সংকট তৈরি হয় না। কিন্তু আমাদের এখানে সমস্যাটা হয়েছে রাষ্ট্রপতিকে আপনি বলছেন রাষ্ট্রের ১ নম্বর নাগরিক, উনি সব কাজ প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শক্রমে করবেন। প্র্যাকটিক্যালি গিয়ে আমরা দেখি যে রাষ্ট্রপতি বেসিক্যালি আলংকরিক পদ ছাড়া উনি আসলে কোনো কিছু হোল্ড করেন না। এই জায়গাটায় আনতে হবে। এবং আমার ধারণা এটা আলোচনা হয়েছে, আলী রিয়াজ নিজেও বলেছেন যে এই জায়গাটা ওনারা একটা ঠিক করবেন যে কিভাবে ক্ষমতার ভারসাম্য বজায় রাখা যাবে। এটা নিয়ে অনেক ডিবেট আছে, কিভাবে করবেন আসলে। এটা ওনারা কি পরামর্শ দেবেন সেটা আমরা দেখি। বা সেটাও এগেইন ডিপেন্ড করবে যদি আমরা মানে পার্লামেন্টারি সিস্টেমে থাকি, হ্যাঁ, এবং যদি আমাদের অতীতে যারা প্রধানমন্ত্রী ছিলেন ওই রকমই প্রধানমন্ত্রী হন, তাহলে রাষ্ট্রপতিকে ক্ষমতা দিয়ে কি খুব বেশি কিছু লাভ হবে? পুরোটা রাজনৈতিক কালচারের বিষয়। একটা আমাদের ধরেন সমস্যা তো একটা না, আমাদের ওই যে বলে না যে আপনি শার্টটা ছেঁড়া বলে আটকে দিলেন, আবার প্যান্টটা ছেঁড়া। আমাদের পলিটিক্যাল কালচারটা এরকম যে আপনি এই একই সিস্টেমে, যে সিস্টেমে আমার দেশটা ৫৩ বছর ধরে আসছে, এই একই সিস্টেমে আপনি চালাতে পারবেন না। যেখানে বারবার ছাত্ররা
একই কথা বলছে কিন্তু সংস্কার মানে সিস্টেমে পরিবর্তন করো, নতুন বন্দোবস্ত, নতুন বন্দোবস্ত বলছে শব্দ বলছে। নতুন বন্দোবস্ত আসলে এটা প্র্যাকটিক্যাল যে আপনি একই সিস্টেমে থাকলে এটা হবে না। ফলে আপনি সংবিধান সংশোধনের সংস্কারের যে জায়গাগুলো চিহ্নিত করবেন এই কমিশন যেটা করবে, এটা তো তারা পারবে না। দুইটা পদ্ধতি, হয় গণপরিষদ অথবা পরের পার্লামেন্ট এসে করবে। আমি একটু পরে আসবো। আপনি আলোচনায় বলছিলেন যে এখন পর্যন্ত 17টা সংশোধনী হয়েছে। আপনার মনে আছে যে একটা সংশোধনীতে বাংলাদেশে একদলীয় শাসন কায়েম হয়েছিল, বাকশাল, চতুর্থ সংশোধনী। তারপরে দুটি সংশোধনীতে দুটি সামরিক আইন বৈধতা পেয়েছে, জিয়া এবং এরশাদ। তারপরে সংশোধনীতে আমাদের দেশে তত্ত্বাবধায়ক ব্যবস্থা চালু হয়েছে, আবার আরেক সংশোধনী বাতিল হয়েছে। তাহলে 72-এর সংবিধান কি আদৌ আছে? 72-এর সংবিধান অনেকটা ফিরিয়ে আনা হয়েছিল 2011 সালে যখন পঞ্চদশ সংশোধনী হয়। পঞ্চদশ সংশোধনীর আগে অর্থাৎ চতুর্দশ সংশোধনী পর্যন্ত সংবিধানটা খুব ছেঁড়াবেড়া অবস্থায় ছিল। 72-এর মূল জায়গায় যে জায়গাটা ছিল অনেক চেঞ্জ হতে 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 চতুর্দশে এসে মেসিভ অনেক চেঞ্জ, ইভেন মূলনীতি সহ। আমাদের 4টা মূলনীতি যেমন গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, এগুলো কিন্তু জিয়াউর রহমান সাহেবের সময় পঞ্চমে এসে কিন্তু সমাজতন্ত্রে ইলাবোরেট করা হলো, অর্থনৈতিক সামাজিক ন্যায় বিচার এই অর্থে। কিন্তু পঞ্চদশে এসে যেটা হলো 72-এর মূল থিমগুলো নিয়ে আসা হলো। একটা বিরাট অংশ 72-কে কিন্তু পুনঃস্থাপিত করা হলো 11 সালে পঞ্চদশের মধ্য দিয়ে। কিন্তু বেসিক একটা জায়গা আবার তারা হাত দেয় নাই, বিসমিল্লাহ বাদ দেয় নাই, রাষ্ট্রধর্ম সেটা তারা বাদ দেয়। রাষ্ট্রধর্ম আছে এবং ধর্ম নিরপেক্ষতা আছে, বিসমিল্লাহও আছে। আবার আপনি এটা নতুন ক্লজ তারা যুক্ত করলো। সবচেয়ে ভয়ঙ্কর যে কাজটা হয়েছে 2011 সালে পঞ্চদশ সংশোধনীতে এসে 153টা অনুচ্ছেদ আমাদের, তার মধ্যে 1/3কে মানে 50টার বেশি সংশোধনীকে তারা লিখে দিয়েছে 7-এর ক্ষয়ে যে সংশোধন অযোগ্য। তো পৃথিবীর কোনো সংসদে কোনো সংবিধানে এরকম বিধান থাকে না যে পরের পার্লামেন্ট এসে সংশোধন করতে পারবে না। এটা পরের পার্লামেন্ট কি করবে সেইটা আপনি ডিকটেট করতে পারেন না। ফলে এইটা ছিল পঞ্চদশ সংশোধনীর সবচেয়ে বাজে দিক। এটা তখন আমরাও এটা নিয়ে প্রোটেস্ট করেছিলাম, যদি আমাদের প্রোটেস্টে কিছু আছে, পার্লামেন্টে পাশ করেছে যে একটা সংবিধানের আপনি 1/3 অনুচ্ছেদকে কি করে সংশোধন অযোগ্য করেন। তার মানে 72-এ সবকিছু ফিরিয়ে আনলেন, আবার আপনি এটা মানে এটা কি বলে, এটা গিট্টু লাগিয়ে দিলেন। এই গিট্টুটা হচ্ছে পঞ্চদশ সংশোধনের সবচেয়ে বড় গিট্টু। এবং এই কমিশন যারা কাজ করছে, আমি যতদূর জানি যে ওনারা 7-এর খ এবং 7-এর ক এই দুটি প্রথমে বাদ দেওয়ার পরামর্শ করবেন, কারণ এই দুটি হচ্ছে সবচেয়ে বড় অবস্ট্রাকশন। আপনি কোনো অনুচ্ছেদ বাদ দিতে পারবেন না এটি থাকলে। এবং মৌলিক কাঠামো বলেছে কি করে আপনার একটা কনস্টিটিউশনের মানে 1/3 মৌলিক কাঠামো হয়। অথচ মজার ব্যাপার দেখেন, আমাদের নাগরিকের যে মৌলিক চাহিদা, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এগুলো কিন্তু আমাদের সংবিধান মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেয় নাই আপনাকে। বলেছে রাষ্ট্র এগুলো এনশিওর করবে, কিন্তু মৌলিক অধিকার কিন্তু না। ফলে আমি যতদূর জানি যে কনস্টিটিউশন এই সংস্কার কমিশন ওনারা এই যে মানুষের বেসিক নিডস এগুলোকেও মৌলিক অধিকার হিসেবে আনার জন্য পরামর্শ হয়তো ওনারা দিবেন। তার মানে 72-এর সংবিধান যেটা বলছেন রাইটলি যে 72 সংবিধান আসলে এখন নাই। এটা সংশোধন হতে 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 এমন জায়গায় এসছে, আবার 11 সালে এসে আমরা এমনভাবে এটাকে ছেঁড়াবেড়া করে ফেললাম যে মূলনীতিগুলো নিয়ে আসছি, অনেক জায়গায় আগের মতো পুনঃস্থাপন করেছে, কিন্তু আবার বলেও দিয়েছে তুমি এটা করতে পারবে না। আপনি বলছিলেন যে পঞ্চদশ সংশোধনীর একটা আপত্তির জায়গা হচ্ছে একই সঙ্গে সেকুলারিজম এবং রাষ্ট্রধর্ম ইসলাম। মানে এটা কি খুব কন্ট্রাডিক্টরি কোনো বিষয়? এটা অবশ্যই কন্ট্রাডিক্টরি বিষয়। আপনি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি তো শপথ নিচ্ছেন বাইবেলে হাত রেখে শপথ নেওয়া, কিন্তু সেই সংবিধানে, যুক্তরাষ্ট্রের সংবিধানে বলে নাই যে তাদের খ্রিস্টান হচ্ছে রাষ্ট্রধর্ম। আপনি যখন একটা ধর্মকে রাষ্ট্রধর্ম হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দেন, আলটিমেটলি এটা আপনি বলেন আর না বলেন অন্য ধর্মগুলো মাইনর হয়। যদিও এখানে মজার ব্যাপারটা হচ্ছে 72-এ বলা হয়েছিল শুধুমাত্র ধর্মনিরপেক্ষতা, পঞ্চদশে এসে ধর্মনিরপেক্ষতা বলার পরে আবার বলা হয়েছে রাষ্ট্রধর্ম যেখানে, ওখানে 2-এর কয়ে আবার যুক্ত করা হলো যে অন্য ধর্ম শান্তিতে বসবাস, অন্য ধর্মের লোকেরা শান্তিতে বসবাস করতে পারবেন। এইটা হলো এক ধরনের ফাঁকিবাজি। আপনি বললেন যে এইটা হচ্ছে রাষ্ট্রধর্ম, এটা হয়তো আওয়ামী লীগের যারা এটা করেছে তাদের সেই সাহসটা হয়নি, যেহেতু দীর্ঘ এর আগে জিয়াউর রহমান বিসমিল্লাহ স্থাপন করেছেন, এরশাদ রাষ্ট্রধর্ম করেছেন। পঞ্চদশ সংশোধনী যখন প্রসেসটা চলে তখন একটা সংবাদ সম্মেলন, আপনি দেখেন যে সর্বোচ্চ আদালতেও তো চ্যালেঞ্জ হয়েছিল রাষ্ট্রধর্ম। আমি সেই ঘটনাটা আপনাকে বলি যে 11 সালে এটা মে মাসের দিকে, 10-এর মেয়ের দিকে বা 11-এর মেয়ের দিকে, অর্থাৎ সংবিধান সংশোধন হওয়ার 1-1.5 মাস আগের ঘটনা আর কি। প্রধানমন্ত্রী মানে তৎকালীন প্রধানমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডাকলেন ওনার গণভবনে। আমরা পার্লামেন্ট রিপোর্টাররা আমাদের অধিকাংশই তখন এসবি পাস ছিল, আমরা শুধু অ্যাক্রিডিটেশন কার্ড নিয়ে যেতাম। হঠাৎ এলান জারি হলো যে উনি ওনার বাসায় সংবাদ সম্মেলন করবেন, পার্লামেন্ট রিপোর্টাররা থাকবে, যারা সংসদ কভার করে। আমরা তখন তটস্থ, আমরা তো যেতে পারবো, তখন পার্লামেন্টের পিআর থেকে বলা হলো না আপনারাই যেতে পারবেন বিশেষ ব্যবস্থায়। আমরা তখন গেলাম। আমার যদ্দূর মনে পড়ে রাষ্ট্রধর্ম নিয়ে তখন শেখ হাসিনাকে প্রশ্ন করা হয়েছিল, উনি তখন উত্তর দিয়েছিলেন দীর্ঘ। উনি তখন এরশাদকে দায়ীটাই করে উনি বলেছেন যে বাংলাদেশের যে অবস্থায় এসছে এখন রাষ্ট্রধর্ম বাতিল করা প্র্যাকটিক্যাল না। এবং আপনার মনে থাকবে যে গত সরকারের তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান, তাই তো না, ডাক্তার মুরাদ,
উনি কিন্তু রাষ্ট্রধর্ম বাতিল করা হবে তবে বলে একটা বক্তৃতা দিয়ে আমি তখন লিখেছিলাম যেটা আপনি পারবেন না, কারণ আপনার দলের প্রধান উনি রাষ্ট্রধর্মের বিষয়ে উনি অবস্থান পরিষ্কার করেছেন। মানে এটা তো খুবই গুরুত্বপূর্ণ বিষয়, উনি অনেক মানে অগুরুত্বপূর্ণ বিষয়েও অনেক লম্বা লম্বা কথা বলেছেন। হ্যাঁ, না কিন্তু রাষ্ট্রধর্ম কেন বাতিল করা যাবে না, উনি প্র্যাকটিক্যাল জায়গা থেকে একটা দীর্ঘ বক্তৃতা উনি দিয়েছিলেন। ফলে প্র্যাকটিক্যাল ওনারা সাহস করেন নাই, কেন সাহস করেন নাই তারও ব্যাখ্যা তিনি দিয়েছেন। এখন যাই হোক, সংবিধান পুনর্লিখন হোক, সংশোধন হোক, সংশোধন হবে, পুনর্লিখন অধ্যাপক আলী রিয়াজ কিন্তু পরিষ্কার করেছেন, পুনর্লিখন না। বাট যেটাই হোক, এটা তো যেটা চিফ অ্যাডভাইজারের ঘোষণা আছে, উনি এই সংস্কার মানে ওনার কিন্তু দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে। একটা হচ্ছে সংবিধান সংস্কার, মানে যতটা এখন করা যায় অতটা করলো, বাকিটা হয়তো পরবর্তী সরকার করলেও করতে পারে। আর হচ্ছে নির্বাচনী ব্যবস্থার সংস্কার। তাহলে এই সরকারের এক নম্বর এজেন্ডা বিচার, হ্যাঁ সেটা তো অবশ্যই হওয়া উচিত। আপনি যদি জুলাই আগস্ট মাসের যে গণহারে মানুষ হত্যা দেখেছি, সেটা তো বিচার হতেই হবে। রাইট, হ্যাঁ, ওই যে ওনাদের প্রথম এক নম্বর অগ্রাধিকার হচ্ছে বিচার, 2 নম্বর সংস্কার, 3 নম্বর নির্বাচন, যেটা বুঝি আর কি। ওকে, বাট এখন যেটাই হোক, আমরা যদি সংস্কারটা করি, এটা তো একটা ন্যাশনাল পলিটিক্যাল একটা কনসেনসাস লাগবে, অফকোর্স, কারণ ওনারাই তো ইমপ্লিমেন্ট করবে। রাইট, রাইট। তো এখন যদি আমরা একটা কনসেনসাসে পৌঁছালাম, তারপর নির্বাচন হলো, এবং এটা অবশ্যই পার্লামেন্টে মানে যেভাবে হোক, যদি একটা আপনি বলছিলেন যে সংবিধান সভা হোক অথবা পরবর্তী পার্লামেন্ট করুক, ওনারা কি কোন প্রেক্ষাপটে দায়বদ্ধ থাকবেন এই সংস্কার বাস্তবায়নের জন্য? এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এই প্রশ্নটা আমিও অধ্যাপক আলী রিয়াজকে করেছিলাম যে আপনারা একটা সুপারিশ দিবেন প্রতিবেদন আকারে, এবং সেখানে কিছু সুপারিশ থাকবে। এটার কি হবে যদি পরের পার্লামেন্টে সে অ্যাকসেপ্ট না করে? এবং ধরেন সংবিধান সংশোধন করতে গেলে আমাদের সংবিধানের এখন যে বিধান, তাতে একটা দাড়ি কমা আপনি চেঞ্জ করতে পারবেন না যদি 2/3 এমপি এটা ভোট না দেন। শুধু হা বললে হবে না, ভোট দিতে হবে। কিন্তু খুব ক্রিটিক্যাল, আমাদের সংবিধান সংশোধন করা কিন্তু সাংবিধানিকভাবে খুব জটিল, দুষ্পরিবর্তনীয় সংবিধান বলে আমাদের সংবিধানকে। তাহলে ধরেন আগামীতে ধরা যাক হাইপোথেটিক্যালি বিএনপি 2/3 মেজরিটি পেল না, তাহলে তারা সরকার গঠন করলো, এবং তাদের যারা এলাই, ধরেন অন্যান্য জামাত, অন্যান্য দল, তারা সবাই যদি এগ্রি না করে, 2/3 মেজরিটি না হয়, আপনি সংবিধান সংশোধন করতে পারবেন না। আবার ধরা যাক বিএনপি 2/3 মেজরিটি পেল, তারা সংবিধান এই সংশোধনগুলো আনলো না, তখন কি হবে? ওই জন্যই কনসেনসাসের বিষয়টা আসছে যে এখন ভোটের আগে এই যে রিপোর্টগুলো আসবে, 11টা কমিশন যে রিপোর্ট দিবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ তো সংবিধান সংস্কার কমিশন, ওনাদের সব সুপারিশগুলো নিয়ে আমার যদি ধারণা সরকার একটা সংলাপের আয়োজন করবে সব দলকে নিয়ে। সেই সংলাপের মধ্যে ওনাদের যেমন এরশাদের সময় 3 জোটের রূপরেখা ছিল একটা, আমি পরবর্তীকালে কিন্তু এটা কিন্তু অ্যাক্টিভ ছিল না। বলছিলাম যে আমরা 91 সালে শুধুমাত্র পার্লামেন্টারি সিস্টেমে রিটার্নের ক্ষেত্রে সবাই ভোট দিয়েছিল, কিন্তু 3 জোটের যে রূপরেখা, যেটা কোনো আইনি বাধ্যবাধকতা না, কিন্তু নৈতিক বাধ্যবাধকতা ছিল, সেটা কিন্তু আমরা হয়নি। এখন এখানে এইবারের প্রেক্ষাপটটা আমার কাছে মনে হয় ভিন্ন। এই কারণে ভিন্ন, 91-এর আগে কিন্তু এরকম ম্যাসাকার হয় নাই, এবং একটা সরকার উৎখাত হয়ে সরকার প্রধান, দলীয় প্রধান দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার মতো ঘটনা ঘটে না, জেলখানায় গিয়েছিলেন বড়জোর। কিন্তু এইবারের প্রেক্ষাপটটা ভিন্ন, 90 আর 2024 এক না। ফলে এইবারের যে রাজনৈতিক দলগুলোকে প্রত্যেকের মধ্যে একটা রিয়েলাইজেশন এসছে আমার মনে হয় যে আগের সরকারগুলো যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছে সেইভাবে দেশ চালানো যাবে, সম্ভব না। এই বোধটা যদি বিএনপির মধ্যে, জামাতের মধ্যে, জাতীয় পার্টির সমস্ত পার্টির মধ্যে যদি এসে থাকে, আমার ধারণা এসছে, এবং তারা যদি কোনো একটা ঐকমত্যে পৌঁছান, তাহলে তারা যিনি সরকার গঠন করেন না কেন অ্যাভয়েড করতে পারবেন বলে মনে হয় না। তারপরেও হাইপোথেটিক্যালি বলা খুব কঠিন যে আসলে কি হবে, কিন্তু রাজনৈতিক ঐকমত্য ছাড়া কোনো সংস্কার বাস্তবায়ন হবে না, এটা তো খুব সহজ। মানে ওনারা তো এই জন্য ইলেকশন হতে হবে, এবং ইলেকশন সংস্কারও একটা খুব ইম্পর্টেন্ট বিষয়। না, ইলেকশন সংস্কার কি করবেন, মানে সেটাই আমি জানতে চাচ্ছি যে আপনি দীর্ঘ সময় সংবিধান নিয়ে গবেষণার পাশাপাশি বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাও ফলো করছেন, আমাদের ওইখানে কোথায় সংস্কার? বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থার কোনো ত্রুটি আমি দেখি না, এটা আমার কাছে মনে হয়। নির্বাচনী ব্যবস্থার ত্রুটি নাই কেন? ধরেন যেই পদ্ধতিতে নির্বাচন 91, 2001, 8-এ হয়েছে, সেই পদ্ধতিতে 14, 18, 24-এ হয়েছে। তো 14, 18, 24-এর নির্বাচন নিয়ে আমরা বিতর্ক করি, সরকার ভিন্ন ছিল, পদ্ধতি তো সেম। আমাদের সমস্যাটা কি? আমাদের নির্বাচনী আইন, বিধিবিধানে কিছু কিছু পরিবর্তন হয়েছে, কিন্তু ম্যাসিভ পরিবর্তন কিন্তু হয় না। নির্বাচনী পদ্ধতি পরিবর্তন, আপনি ব্যালটে দিলেন না, ইলেকট্রনিক ভোটিং মেশিনে দিলেন, এর বাইরে ম্যাসিভ পরিবর্তন হয়নি। নির্বাচনী ব্যবস্থায় কোনো সমস্যা না, সমস্যাটা হচ্ছে ব্যক্তির। ধরেন যেই ব্যক্তিরা 91-তে নির্বাচন কন্ডাক্ট করেছেন, যারা প্রিজাইডিং অফিসার, রিটার্নিং কর্মকর্তা হতেন, 14, 18-তে তারাই ছিলেন, তো তাই না? ব্যক্তি চেঞ্জ হয়েছে, তার মানে কি ইন্টেনশন কি? ইলেকশনটা কন্ডাক্ট করছেন যারা, যে ব্যক্তিগুলো, নির্বাচন কমিশনার যারা ছিলেন, রিটার্নিং কর্মকর্তা যারা ছিলেন, প্রিজাইডিং কর্মকর্তা যারা ছিলেন, মাঠ পর্যায়ে পুলিশের যারা দায়িত্বে ছিলেন, ওনাদের নিয়তের উপর নির্ভর করে ভোটটা কেমন হবে। অর্থাৎ কিন্তু ওনাদের নিয়ত আবার নির্ভর করে হচ্ছে রাষ্ট্র ক্ষমতায় কে আছে। আমি সেইখানে আসছি যে তার মানে কি 91 সালে 91, 2008 এবং মাঝখানে 2001 তিনটি নির্বাচন হয়েছে নির্দলীয়, 4টা নির্দলীয় সরকারের অধীনে।
নির্দলীয় সরকার অধীনে যিনি থাকেন রাষ্ট্রের বা সরকারের প্রধান, তার রাজনৈতিক এজেন্ডা কম থাকে। মাঠ পর্যায়ে প্রশাসন তার পলিটিক্যাল এজেন্ডা থাকে না। ফলে ওই নির্বাচনগুলো নিয়ে যেগুলো নন পলিটিক্যাল গভর্নমেন্টের অধীনে হয়েছে সেগুলো তুলনামূলক ফেয়ার হয়েছে, বিতর্ক কম। তার মানে একই সিস্টেমে ভোট হচ্ছে ব্যক্তির কারণে, যিনি সরকারে আছেন তিনি এবং তার যে দলীয় এজেন্ডা, এবং মাঠ পর্যায়ের কর্মীরা তখন দলীয় কর্মীতে পরিণত হয়, রিটার্নিং কর্মকর্তা যখন দলীয় কর্মীতে পরিণত হয়, প্রিজাইডিং অফিসার যখন দলীয় কর্মী হয়, তখন আপনি যত ভালো সিস্টেম করেন এটা হবে না। তার মানে ভোটিং সিস্টেমের সমস্যা না, সিস্টেমটা হচ্ছে ব্যক্তির নিয়ত। মানে এর মানে হচ্ছে যে যেহেতু আমাদের সে প্র্যাকটিস হচ্ছে যে আমরা সেটা পারিনি, তাহলে আমাদেরকে আবারও সেই কেয়ারটেকার সিস্টেমে ফিরতে কোনো বিকল্প নাই। এটা আমার মনে আছে অনেক বছর আগে আমি কিছু বিদেশি আমার বন্ধুদের সামনে বলছিলাম, খুব প্রাউডলি বলছিলাম যে আমাদের দেশে আমরা একটা কেয়ারটেকার সিস্টেম চালু করেছি, যেখানে একটা এরকম ফ্রি ফেয়ার ভোটিং হয়। ওরা সবাই হাসছিল। হ্যাঁ, যে এর মানে হচ্ছে যে যারা তোমাকে 5 বছর রাষ্ট্র চালাবে তাদেরকে তুমি বিশ্বাস করতে পারো না। এটা প্র্যাকটিক্যাল কারণে বাংলাদেশে তাই হয়েছে। এছাড়া এখন পর্যন্ত আমাদের উপায় নাই। 24-18 দেখেন, এটা তো জলজন্ত প্রমাণ আমাদের সামনে যে কেয়ারটেকার ছাড়া বা একটা নির্দলীয় সরকার ছাড়া আমরা এই একটা ভালো নির্বাচন করতে পারি না। আমাদের এই যে বলে আস্থা নাই, আপনারা আস্থা তৈরি করতে পারেন নাই। ইন্ডিয়া তো পারে, ইন্ডিয়া তো মানে দলীয় সরকার ক্ষমতায়, এবং গত নির্বাচনের সময় আমরা প্রচুর বিতর্ক দেখেছি, শুনেছি যে সেখানেও সরকার ইনফ্লুয়েন্স করার চেষ্টা করেছে, কিন্তু নির্বাচন কমিশন বা নির্বাচনী পলিটিক্যাল কালচারের বিষয়। আমাদের সেই পলিটিক্যাল কালচার গড়ে ওঠে নাই, এবং যতদিন পর্যন্ত গড়ে না উঠবে ততদিন পর্যন্ত আপনাকে আসলে নির্দলীয় সিস্টেমে ইলেকশন করতে হবে। এটার কোনো বিকল্প না। এটা খারাপ শোনাচ্ছে, এটা আমি অনেক সময় বলি যে এটা একটা হচ্ছে প্রয়োজনীয় নন ডেমোক্রেটিক সিস্টেম। এটা প্রয়োজন, কিন্তু এটা ইউরোপিয়ানরা শুনলে হাসবে, আমেরিকানরা শুনলে হাসবে, কিন্তু কিছু করার নাই। আমার দেশের বাস্তবতা ভিন্ন, এবং যেই প্রেক্ষাপটে 1996 সালে সিস্টেম এসেছিল, সেই সিস্টেম বা সেই বাস্তবতা থেকে হয়তো আমাদেরকে আজকে এই অবস্থায় আসতে হতো না তো। এবং যদি 18-24-এর ইলেকশনটা নির্দলীয় সরকার অধীনে হতো, 18তে হলে আওয়ামী লীগ ক্ষমতায় আসতো না। কি হতো? বিএনপি ক্ষমতায় আসতো, আওয়ামী লীগ বিরোধী দলে যেত, পরের টার্মে আওয়ামী লীগ আবার আসতো, যেটা আমরা সাধারণ চোখে বলি বাইপার্টিজান। তাতে হতো কি, শেখ হাসিনাকে পালাতে হতো না, দেশে এত বড় অভ্যুত্থান হতো না, এত গণহত্যা হতো না, তাই না? এত মানুষকে মরতে হতো না। তার মানে কি, আপনি একটা নন ডেমোক্রেটিক সিস্টেম রেখেছেন, কারণ এইটা ডেমোক্রেটিক, সেটাই, মানে এছাড়া উপায় নেই। আপনি যেটা বলছিলেন যে সরকারের টপ প্রায়োরিটি বিচার, অবশ্যই। তো আমরা দেখছি যে জুলাই আগস্টের গণহত্যা, তার আগেরও গুম, খুন, হত্যা, এসবের পাশাপাশি নির্বাচনী দায়িত্ব পালন করেছেন এমন কর্মকর্তাদেরও একটা আইনি ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। এরকম টাফ মেজার নিলে কি ভবিষ্যতের জন্য আমরা সতর্ক হব? এটা খুব কঠিন কাজ হবে। কারণ কি, ধরেন মাঠ পর্যায়ে যিনি রিটার্নিং কর্মকর্তা, ধরেন ডিসি, উনি তো ওনার সচিব সাহেব যা বলবেন তার বাইরে ওনার কাজ করা কঠিন। সব রিটার্নিং কর্মকর্তা কি অপরাধী ছিলেন? বা সব প্রিজাইডিং অফিসার কি ঘুষ খেয়েছেন? তা নয়। সব পুলিশ অফিসার কি ঘুষ খেয়েছেন? তা তো না। এখন আপনি কাদেরকে ধরবেন? এভিডেন্স পাওয়া খুব কঠিন হবে। ধরেন একজন রিটার্নিং কর্মকর্তা, উনি ম্যানিপুলেট করেছেন, উনি কোথায় কিভাবে ম্যানিপুলেট করেছেন, আপনি কিভাবে এটা প্রমাণ করবেন? এটা খুব কঠিন। কারণ কি, ওনার চেইন অফ কমান্ড তো এটা। সচিব যখন ফোন করে, মানে এখানে হয়তো স্পেসিফিক্যালি আপনি কেস করে কোনো কিছু করতে পারবেন না, বাট একটা এক ধরনের মেজর যদি কারোর বিরুদ্ধে অভিযোগ থাকে সেটা আপনি পারবেন, কিন্তু এই সব অভিযোগ প্রমাণ করা কঠিন। আদালত তো বিচার করবেন এভিডেন্সের উপরে, আপনি হাইপোথিসিস দিয়ে তো বিচার হবে। সেটাই। আচ্ছা, ভবিষ্যতে আমরা ধরে নিচ্ছি হয়তো কেয়ারটেকার সিস্টেম আসবে, বাট এই সরকার নির্বাচনী ব্যবস্থা সংস্কার যদি আপনি বললেন, এইটা আমি যেটা বুঝি এইটাই, যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনলে পরে এইটাই সংস্কার, এছাড়া আমার মনে হয় সমস্যা না। মানে এর মানে হচ্ছে যে আমরা তো এটা ধরে নিচ্ছি যে এটার অন্তর্বর্তী সরকারের আমলে একটা ফ্রি ফেয়ার ভোট হবে, এবং কোনো না কোনো পলিটিক্যাল পার্টি ক্ষমতায় যাবে। আমরা এত সংস্কারের আলোচনা শুনছি, পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে কি কোনো সংস্কার দেখছেন? না, আমি তো এটা নিয়ে লিখলাম বিডি নিউজেই, যে রাজনৈতিক দলের সংস্কারের কথা কে বলবে, এবং একটা কমিশন হওয়া দরকার ছিল। এই কমিশনটা কেন হয় না সেটাও আমরা ধারণা করতে পারি, যে রাজনৈতিক দলের সংস্কার করার সাহস হয়তো সরকার করে না, কিন্তু কাদেরকে দিয়ে করবে? এই সংস্কারটা তো ভেতর থেকে আসে। এটা কিন্তু 111 এর সময় কিছুটা হয়েছিল, তারপরে তো তারা সংস্কারবাদী হিসেবে চিহ্নিত হলেন টোলেন। রাজনৈতিক দলের সংস্কারটা ভেতর থেকে আসতে হবে। যেমন আমি একটা পজিটিভ জিনিস দেখি, বিএনপি কিন্তু 31 দফা অলরেডি দিয়েছে, এবং বিএনপির 31 দফাটা কিন্তু দিয়েছে তারা গত বছর, যখন জুলাই অভ্যুত্থান হয়নি, তারও এক বছর আগে, সম্ভবত জুলাইয়ের 23 জুলাইতে। তার মানে বিএনপির মধ্যে এক ধরনের সংস্কার টেন্ডেন্সি আমরা দেখছি ছিল, এবং এই যে তার 31 দফার মধ্যে আমি খুব ভালো করে পড়লাম, এবং তাদের যে বিচার ব্যবস্থা নিয়ে যে সংস্কার, তাদের যে আইডিয়া, তাদের যে কনসেপ্ট আমি দেখলাম খুবই পরিষ্কার। তার মানে এক ধরনের সংস্কার বিএনপি কিন্তু চাচ্ছে। আমরা যে হয়তো বিএনপি সংস্কারের মধ্যে দিয়ে আসবে। আওয়ামী লীগের কি হবে? আওয়ামী লীগকে তো সংস্কার না, আওয়ামী লীগকে তখন নেতৃত্বে কে থাকবে সেটি একটা বড় চ্যালেঞ্জ। ধরেন শেখ হাসিনা বা শেখ পরিবারের নেতৃত্বে আওয়ামী লীগের আশা খুব কঠিন, কারণ আপনি যত যাই বলেন আওয়ামী লীগের তো ভোট আছে। এই ধরেন ছাত্র সমন্বয়কদের প্রসঙ্গে আবার ওনারা বলেন যে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করে দিতে হবে। এটি তো খুব র্যাডিক্যাল কথা। একটা পার্টিকে আপনি অপ্রাসঙ্গিক করতে পারেন। আওয়ামী লীগ
স্বাধীনতা নেতৃত্ব দিয়েছে এটি অস্বীকার আপনি করতে পারবেন না। দীর্ঘদিন ক্ষমতা থেকেছে, সে ফ্যাসিস্ট ছিল, যাই ছিল, সেটি অন্য তর্ক। কিন্তু আপনি মানতে হবে তার 20 থেকে 25% বা 30% অ্যারাউন্ড তার ভোট আছে। এই ভোটাররা কোথায় যাবে? আপনি অপ্রাসঙ্গিক করতে পারবেন না। কিন্তু আওয়ামী লীগের জন্য আওয়ামী লীগ শুধু দল না, একটা পলিটিক্যাল ফোর্স তো এরা কি সব বিএনপি হয়ে যাবে কালকে সব জামাত হয়ে যাবে? তারা সব কি জাতীয় নাগরিক কমিটিতে যোগ দেবে? না, কেউ কেউ বলছে মুক্তিযুদ্ধের পক্ষে যারা আপনারা চাইলে আমাদের সাথে আসতে পারেন। মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে নিয়েও তো একটা বড় ডিবেট, এটা অন্য আলোচনা। আপনি কে মুক্তিযুদ্ধের বিপক্ষে? স্বাধীনতা যুদ্ধের সময় যারা সরাসরি ঘোষণা দিয়ে বিরোধিতা করেছে তার বাইরে সবাই মুক্তিযুদ্ধের পক্ষে। সবাই মুক্তিযুদ্ধ। বিএনপি কি মুক্তিযুদ্ধের বিরোধী দল? তার আবার জামাত ইসলামের সবাই কি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে? তাও তো নিশ্চয়ই না। জামাত ইসলামী অ্যাজ এ পার্টি বিরুদ্ধে, অ্যাজ এ পার্টি। কিন্তু ধরেন এখন আওয়ামী লীগও তো একইভাবে আওয়ামী লীগও তো অ্যাজ এ পার্টি মুক্তিযুদ্ধের পক্ষে না। বলছি যে তার যে গত 15 বছরের যে অ্যাক্টিভিটিস, সো অ্যাজ এ পার্টি আওয়ামী লীগও তো তার সেক্ষেত্রে জামাত যেরকম আমাদের মুক্তিযুদ্ধের কারণে এক ধরনের অপরাধী, আওয়ামী লীগ তো অপরাধী হয়েছে। তো আওয়ামী লীগকে তো এখন এইটা তো বড়, আমি সেটাই বলছিলাম, আওয়ামী লীগের জন্য বড় চ্যালেঞ্জ হবে একটা লিডারশিপ। ধরেন দলের প্রধান শেখ হাসিনা এখন দেশে নাই, ওনার শীর্ষ নেতারা একটা বড় অংশ জেলে, কেউ কেউ পলাতক, কেউ কেউ দেশের বাইরে। তাহলে আপনি একটা পার্টিকে মানে ঘুরে দাঁড়াতে গেলে মাথার উপরে কারা বা কে থাকবেন, এটি খুব বড় চ্যালেঞ্জ হবে তার জন্য। এবং আমার যেটা মনে হয়, জুলাই অভ্যুত্থানের পরে মানুষের মধ্যে একটা এন্টি আওয়ামী লীগ যে সেন্টিমেন্ট তৈরি হয়েছে দলমত নির্বিশেষে, আওয়ামী লীগের মধ্যে কোনো অনুশোচনা নেই। অনুশোচনা তো নাই, এটা তার জন্য বড় সংকট। কারণ অনুশোচনা নেই, কারণ সে মনে করে আওয়ামী লীগ অনুশোচনা নাই, কারণ সে মনে করে যে তাকে হটানো হয়েছে, ষড়যন্ত্র করে সরানো হয়েছে। এটা সিভিল মিলিটারি, সফট মিলিটারি কু, বা ধরেন এটা আমেরিকার ষড়যন্ত্র, তারা বলছে, তাদের ন্যারেটিভ এটা। তো এটা যদি সে বিশ্বাস করে, সে তো ক্ষমা চাইবে না। এখন সে যদি ক্ষমা আসলে না চায়, বা সে ক্ষমা না চায়, ভুল স্বীকারও যদি না করে সে, তাহলে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ বা শেখ পরিবারের নেতৃত্বে আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানো সত্যি সত্যি কঠিন আমার কাছে মনে হয়। এখন তাহলে তারপরে বিকল্প কারা? আওয়ামী লীগের জন্য এটি হবে বড় চ্যালেঞ্জ। কিন্তু এটাও ঠিক যে আপনি আওয়ামী লীগকে পুরোপুরি রিডিউস করতে পারবেন না। আগামী নির্বাচন যদি 1 বছর পরে হয়, যদি এন্ড অফ দিস ইয়ার হয় বা আগামী বছরের শুরুতেও হয়, ফেব্রুয়ারিতে হয়, তাহলে আওয়ামী লীগের পক্ষে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে প্রার্থী। মাঠ পর্যায়ে যারা প্রার্থী হতে পারতেন বা পারবেন, একটা বিরাট অংশই কিন্তু নাই। লোকাল জেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি একটা বিরাট অংশই কিন্তু তারা পলাতক, হত্যা মামলার আসামি, অনেকে জেলে। তার জন্য বিরাট চ্যালেঞ্জ হবে দল গোছানো। এটা খুব চ্যালেঞ্জ হবে। মানে দল গোছাতে হলেও তাকে অনুশোচনায় সেটা লাগবে, এটা লাগবে। এখন যদি এটা যতই ধরে নিচ্ছি আমরা আমেরিকার এখানে ইনভলভমেন্ট ছিল, ধরে নিচ্ছি এখানে, না আপনি ধরে নিলে তো অনেক কিছু ধরে নেওয়া যায়, কিন্তু তারপরেও আপনাকে বাস্তবতা মানতে হবে। এবং জুলাইতে যে ঘটনা ঘটেছিল, বাস্তবতা মানুষ মনে করে যে বড় কারণ হচ্ছে পতনের গণহারে মানুষ হত্যা। রাইট। সো আমরা এই মানুষ হত্যা নিয়েও তাদের ন্যারেটিভ তো আছে। তারাও তো মনে করে সব তো পুলিশ মারে না, একটা বিরাট অংশ নিহত হয়েছে, আন্দোলনে যারা যুক্ত ছিল তারা মেরেছে, এটা তাদের ন্যারেটিভ। আচ্ছা, শেষ দিকে আপনার ছোট্ট করে একটা মন্তব্য চাই। আমরা ধরে নিচ্ছি যে এই বছরের শেষের দিকে বা আগামী বছরের মাঝামাঝি নির্বাচন হবে, তো আগামী 5 বছর পরে, মানে বাই দ্য ইয়ার 2030 আপনি বাংলাদেশকে কোথায় দেখেন? এইটা খুব কঠিন প্রশ্ন, কারণ আমরা কোনো কিছু প্রেডিক্ট করতে পারি না। এখন আগস্টের 4 তারিখ পর্যন্ত বাংলাদেশের 90% মানুষ কি ধারণা করতে পেরেছিল যে শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে? ফলে বাংলাদেশের রাজনীতি প্রতিনিয়তই এত চেঞ্জ হয়, ফ্ল্যাকচুয়েট করে, যে প্রেডিক্ট করা 5 বছর তো আপনি অনেক পরের, অনেক দূরের কথা বললেন। আমি তো আগামী ইলেকশনটা নিয়েই প্রেডিক্ট করতে পারিনি যে আসলে আমরা যেটা চাই, আমরা যেটা মনে করি, একটা সিস্টেমের পরিবর্তন। মানুষ, আমি কিভাবে সংস্কার বলতে একজন সাধারণ মানুষ কিভাবে সংস্কারটাকে বোঝে, সে থানায় যাবে কোনো একটা সমস্যা নিয়ে, পুলিশ তার সঙ্গে ভালো বিহেভ করবে, ঘুষ ছাড়া, হয়রানি ছাড়া সেবাটা পাবে, এই তো তার সংস্কার। তাহলে প্র্যাকটিক্যালি মানুষ সংস্কারটা চায় যে প্রাতিষ্ঠানিক সংস্কার, সরকারি অফিসগুলো সে গিয়ে বিনা হয়রানিতে, বিনা ঘুষে, বিনা সময় সেক্ষেত্রে পলিটিক্যাল পার্টি আসতাম যে সরকারে যারা আসবে তারা যদি এই প্রাতিষ্ঠানিক সংস্কারটা করতে পারে, তাহলেই বাংলাদেশটা ঠিক মতো যাবে। আপনি এখানে ফাটাকেষ্ট দিয়ে এই করে ফেললাম, সেই করে ফেললাম, ফাটাকেষ্ট দিয়ে রাষ্ট্র চলবে না, আপনাকে সিস্টেম ডেভেলপ করতে হবে। আপনি কবি মহাদেব স্যার একটা লাইন দিয়ে আমি শেষ করি। উনি বলেছেন যে হৃদয়ের চেয়ে বড় কোনো সংবিধান নেই, রাইট, হৃদয় যা পারে তা জাতিসংঘ পারে না। আসলে তো তাই। তো সেটাই আমাদের রাজনৈতিক দলগুলো মানুষের সেই হৃদয়ের ডাক শুনবে কিনা। যদি হৃদয়ের ডাক শুনে, তাহলে আমিন আল রশিদ যেমনভাবে বলছিলেন যে আমরা হয়তো সেই প্রাতিষ্ঠানিক সংস্কারটা দিকে এগিয়ে সেখানে সফল হব। আর যদি হৃদয়ের ডাক না শুনি, আমরা যতই সংস্কার করি, সে সংবিধান হোক, নির্বাচন হোক, আসলে শেষ পর্যন্ত কিছু হবে না। বাট কিছু হোক, সেটাই আমরা আশা করি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।